বিয়ের পর প্রথম ২-১ বছর যখন কাটে তখন মানুষের চোখে শুধু কৌতূহল থাকে, কিন্তু সময় যখন আরও বাড়তে থাকে তখন সেই কৌতূহল বিষাক্ত তীরের মতো বিঁধতে শুরু করে। সবাই কি আর ভাগ্য নিয়ে আসে? বিয়ের ২-৩ বছরের মাথায় যাদের সন্তান হয়ে যায় তারা আসলে কত ভাগ্যবতী তা হয়তো তারা নিজেরাও জানে না। একটা ঘরে যখন শিশুর কলকাকলিতে ভরে ওঠে তখন সেই বাড়ির দেওয়ালে দুঃখ বাসা বাঁধার সুযোগ পায় না। তাদের পূর্ণতা দেখে বুকটা মাঝে মাঝে হাহাকার করে ওঠে, হিংসায় নয় বরং একরাশ হতাশায়। মনে হয় বিধাতা যদি আমার শূন্য হাতটাকেও একটু করুণা করতেন। মানুষ ভাবে আমি পাথর, আমার বুঝি কষ্ট হয় না? যে কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী, মৃত্যুর অনুষ্ঠানেও গেলেও, বিয়ে শাদী, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে বা যেখানে কোনো আত্মীয় স্বজন মানুষ মারা যায় সেখানে অনেক মানুষের একসাথে অনুষ্ঠান হয়, দেখা হয়, সেখানে গেলেও আনন্দ হয় না। চারপাশের মানুষগুলো বাঁকা চোখে চায় আর ফিস ফিস করে, আর তাদের ফিসফাসগুলা কানের মধ্যে তপ্ত সীসার মতো লাগে। কেউ কেউ মুখের উপর বলে দেয়, এখনও হলো না, ডাক্তার দেখাও না কেন? তারা বোঝে না ডাক্তারের প্রেসক্রিপশন আর ওষুধের চেয়েও বড় ওষুধ হলো একটু সহমর্মিতা। আত্মীয় স্বজনের বাসায় কোনো বাচ্চার জন্মের পর যখন সবাই একত্রিত হয়, আনন্দ করে, সবাই যখন নিজের বাচ্চার গল্পে মশগুল থাকে, তখন আমি কোণঠাসা হয়ে একপাশে বসে থাকি। কেউ হয়তো দয়া দেখিয়ে সান্ত্বনা দেয়, আর সেই দয়াটা অপমানের চাইতেও বেশি লাগে। মা না হতে পারাটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? দিনের বেলা সবার সামনে সমস্ত মানুষের ভিড়ে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করি, হাসি মুখে কথা বলি, মানুষের কটু কথা হজম করি। কিন্তু রাত বাড়লে যখন পাশের ঘরে কারো বাচ্চার কান্নার শব্দ শুনি, যখন মোবাইলে স্ক্রল করতে করতে ছোট ছোট কিউট বেবিগুলার ছবি চোখে চলে আসে, মানে ছবি চোখের সামনে ভেসে আসে, তখন যে কি কষ্ট হয়। তখন নিজের কোলটা বড্ড শূন্য মনে হয়, বালিশ ভিজে একাকার হয়ে যায়, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। এমনকি তখন নিজের আপনজনদের চোখেও চোখ রেখে কথা বলা যায় না, তাদের চোখেও বিরক্তির ছাপ দেখা যায়। এই সমাজ কেবল ফলবতী গাছের কদর করতে জানে, কিন্তু সেই গাছটার বেড়ে ওঠার লড়াই বোঝে না। আপনি যে মানসিক যুদ্ধ প্রতিদিন লড়ছেন সেটা যে কেউ পারে না। মানুষের কথা আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনি নারী হিসেবে, মানুষ হিসেবে তার চেয়েও অনেক বেশি মূল্যবান। নিজের যত্ন নেবেন, কারণ এই পৃথিবীর নিষ্ঠুরতায় নিজেকে ভালো রাখার দায়িত্বটা একান্তই আপনার। মানুষ তো বলে নিষ্ফলা গাছে বাদরও চড়ে না, এটাই সত্য। সব গল্পগুলার শেষ একরকম হয় না। হয়তো এই গল্পের শেষেও আবার কোনো একটা গল্প তৈরি হয়ে যাবে, যেই গল্পে আমি সুখী। আমার সব স্বপ্নগুলো পূরণ হবে, বুকের কষ্টটা হালকা হয়ে যাবে, তখন আর এই কষ্টের দিনগুলোর কথা মনে থাকবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল একটু সেমাই রান্না করছিলাম। তো সেমাই হচ্ছে এরকমভাবেই রান্না করতে হয়, কারণ লাচ্ছা সেমাই আপনার অনেক বেশি কিন্তু যে দুধটাকে খায় আর কি, অনেক বেশি পানি লাগে। আজকে আমার কথাবার্তাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক করে কথাও বলতে পারতেছি না। তো সেমাই রান্না করার পর ফ্যানের নিচে সেমাইটাকে একটু জুড়াতে দিয়ে হচ্ছে তোমাদের ভাইয়াকে বললাম একটু কচু শাক কেটে দিতে। বেশ অনেক দিন হয়ে গিয়েছে কচু শাক কাটা হয় না, রান্না হয় না। তো আমি কচু শাক অনেক বেশি পছন্দ করি, কিন্তু
আমার শাশুড়ি মা কচু শাক তেমন একটা পছন্দ করে না, এই জন্য উনি হচ্ছে ওটা রান্নাও করে না। তো চোখের সামনে এমন সুন্দর কচু শাক হয়ে রয়েছে, তো এটা দেখলেই শুধু খেতে মন চায়। কিন্তু আমি তো অসুস্থতার কারণে হচ্ছে মানে কিছু করতেও পারতেছি না। গত কয়েক মাস ধরে অনেক বেশি অসুস্থ। তো এই তো আমাদের গাছে একদম অনেক সুন্দর একদম পেকে রয়েছিল পেঁপেটা, ওটা হচ্ছে গতকালকে পেরেছিলাম। তো একদম লাল টুকটুকে হয়ে রয়েছে। তো পেঁপেটা কাটতেছে আর এদিকে হচ্ছে আমি কচু শাকগুলো কেটে নিছি। তারপর একটু মানে কচু শাকগুলো কেটে ধুয়ে তারপর একটু পানিতে সিদ্ধ করে তো নিতে হয়, একটু সামান্য একটু পানি দিতে হয়, যাতে প্রথম তো আর শাক থেকে পানি ওঠে না, একটু সময় লাগে পানি উঠতে, যাতে করে হচ্ছে তোমার না হয় নিচ দিয়ে পোড়া না লাগে। তারপর হচ্ছে আমি কচু শাকটাকে সিদ্ধ করে নিছি। তারপর 5-6টা হচ্ছে আমি রসুন একটু ছেঁচা করে মানে ছেঁচে নিছিলাম আর কি, দেশি রসুন তো ছোট ছোট, এই জন্য 5-6টা। আর ইন্ডিয়ান বা চায়না বড় রসুন হলে কিন্তু 1-2টা হলেই চলতো। আর দেশি রসুন অল্প হলেও দেশি রসুনের ঝাঁজ থাকে, কিন্তু এখন যেহেতু পেঁয়াজ রসুন একদম নতুন উঠতেছে, এই জন্য কিন্তু পেঁয়াজ রসুনের খোসাগুলো ভারী থাকে, যেহেতু কাঁচা তাই অল্প হয়ে যায়। তো পেঁয়াজ আর রসুন, তারপর দারুচিনি এগুলা, তেজপাতা এগুলো হচ্ছে তেলের মধ্যে ভাজি করে নিয়ে তারপর লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি ওই যে আমার সিদ্ধ করে রাখা হচ্ছে কচু শাকগুলা দিয়ে দিছিলাম। আর কচু শাকটা দিয়ে তারপর একদম নেড়ে চেড়ে ভেজে নিছি। আর নামানোর আগে দিয়ে দিছিলাম একটু ভাজা জিরার গুঁড়া, যেটা দিলে অসম্ভব মজা হয়। তো আবার আরেকটা আছে যেটা লেবু পাতা দিয়ে রান্না করা হয়, ওইটার মধ্যে হচ্ছে তোমার করবা না, মানে জিরার গুঁড়া, ধনের গুঁড়া এগুলো দিলে আর মজা হয় না। লেবু পাতা দিলেও এটার মধ্যে হচ্ছে একদম সবুজ সবুজ হয়। আর আজকের কচু শাকটা অনেক বেশি মজা হয়েছে, কারণ অনেক দিন পর খেলাম। আর কচু শাক আমার কাছে লেবু ছাড়া খাইতে ভালো লাগে না। তো তোমাদের ভাইয়াকে দিয়ে গ্রামের একটা দোকান থেকে একটা লেবু আনাইছি, এই একটা লেবুর দাম নিছে 20 টাকা। আর হয়তো বাজার থেকে গিয়ে আনলে 4টা লেবু এখন 20 টাকায় আনা যেত। তো যাই হোক, আর সাথে হচ্ছে রান্না করছিলাম ক্ষেতের পুঁই শাক, হচ্ছে শুটকি দিয়ে রান্না করছিলাম। তো আজকের রান্না বান্না ছিল এই পর্যন্তই। সকালে রান্না করা বেশ অনেকগুলো সেমাইও রয়ে গিয়েছে, ওইগুলো হয়তো রাত্রে খাওয়া হবে। আর রাতে আর আলাদা করে এই জন্য আর বেশি কিছু রান্না করিনি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।